হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এডু অ্যান্ড ক্যারিয়ার। আজ আমি তোমাদের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ দেখো আমি বোর্ডে লিখেছি বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তা এর আন্ডারে আজ আমরা শুরু করছি। এর আন্ডারে যেটা প্রথম অংশ অর্থাৎ পার্ট 1টা আজকে স্টার্ট করছি। তা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, কোনো জায়গায় স্কিপ করবে না। কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে লিখবে। এবং তোমরা যদি কেউ আজকের ভিডিওয় নতুন থাকো অর্থাৎ আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন থাকো এডু অ্যান্ড ক্যারিয়ার, আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে আমাদের এইরূপ আকর্ষণীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পাও। তা আজ যেটা আমরা শুরু করব, দেখো বলছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তা বংশগতি জিনিসটা কী সেটা সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করব। তো তার আগে একটু বলে নিই, এই বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারটার মধ্যে অর্থাৎ মাধ্যমিকের লাইফ সায়েন্সের 3 নম্বর চ্যাপ্টারটার মধ্যে দুটো অংশ আছে। তাহলে তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে অবশ্যই সেই চ্যাপ্টারের কতগুলো ভাগ আছে। যেমন প্রথম অংশে আছে 5টা ভাগ, তারপরের অংশে আছে 4টে ভাগ, আর 3 নম্বর অংশে আছে মাত্র 2টো ভাগ। তা এই কতগুলো অংশ আছে সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করি, তারপর সেগুলো নিয়ে কোনটা আজকে আলোচনা করব সেটা আমরা স্টার্ট করব, সেটা আমরা করি। তা এর আন্ডারে যেটা আছে সেটা হচ্ছে 3A অর্থাৎ প্রথম পার্টটা হচ্ছে বংশগতি, দ্যাট ইজ হেরিডিটি আছে। আর নেক্সট পার্ট হচ্ছে কয়েকটি সাধারণ জিনগত রোগ, এটা হচ্ছে 2 নম্বর অংশ। অর্থাৎ আজ যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারের প্রথম অংশটুকু অর্থাৎ শুধুমাত্র বংশগতি বা হেরিডিটি। এবং এই হেরিডিটি রিলেটেড কিছু টার্মস আছে অর্থাৎ বংশগতি সম্পর্কিত কিছু টার্মস আছে, মানে কিছু হচ্ছে সংজ্ঞা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই বংশগতি সম্পর্কিত মেন্ডেলের যে বিখ্যাত 2টো সূত্র আছে সেটা আমরা সম্বন্ধে আলোচনা করব। এবং বংশগতি সম্পর্কে কী জিনিস, এক সংকর জনন, দ্বিসংকর জনন, এদের যে 2 রকম চেকার বোর্ড যেগুলো তোমাদের বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে বংশগতি কাকে বলে। দেখো তাহলে আমরা শুরু করব বংশগতি কাকে বলে। তা বংশগতি কাকে বলেটা আমরা কীরকমভাবে বলবো, দেখো বলছে জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈশিষ্ট্যের সঞ্চারণকেই বলা হচ্ছে বংশগতি। তাই জিনিসটা দেখো আমি কাকে বলেটা খুব সহজে তোমাদের দেখিয়েছি। অর্থাৎ জননের মাধ্যমে মানে ডিউরিং রিপ্রোডাকশান, জননের মাধ্যমে কি হচ্ছে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে অর্থাৎ পিতামাতার থেকে সন্তান সন্ততিতে যে বৈশিষ্ট্যের সঞ্চারণ তাকেই বলা হচ্ছে বংশগতি। অর্থাৎ জননের মাধ্যমে কি হচ্ছে পিতামাতার যে শরীরের যে বৈশিষ্ট্য, সেই পিতামাতার দেহের বৈশিষ্ট্য সন্তান সন্ততির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো যে সঞ্চারণ হয় অর্থাৎ সঞ্চারণগুলো বাহিত হচ্ছে, সেই ব্যাপারটাকে আমরা বলছি বংশগতি। তাহলে এই বংশগতির জন্য কি হচ্ছে একটি পরিবারের যে বিভিন্ন সদস্য আছে সেই সদস্যের মধ্যে একটা সুন্দর মিল পাওয়া যায়। সেটা হতে পারে তাদের হাইটের অর্থাৎ উচ্চতার মিল, বা হতে পারে চোখের মনির মিল, বা হতে পারে চুলের বন্ডের মিল, বা চুলের যে স্টাইল বিভিন্ন সেই ব্যাপারগুলো মিল থাকতে পারে। এবং এই ব্যাপারগুলোর মিল থাকাটাকেই বলা হচ্ছে বংশগতি। তাহলেই বোঝা যায় যে তারা একই বংশের ছেলে বা মেয়ে, এরকম একটা মিল থাকে। কিন্তু যৌন জননের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই মিলের ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে মিল দেখা যায় না, কিছু কিছু ক্ষেত্রে অমিল বা ভেদ বা প্রকরণ দেখতে পাওয়া যায়। এই প্রকরণটা বিভিন্ন জন্য হতে পারে, বিভিন্ন কারণের জন্য হতে পারে। এই প্রকরণটা হতে পারে জিনের যে সংযুক্তি সেগুলোর জন্য হতে পারে, যেটা আমরা অলরেডি আগের চ্যাপ্টারে অর্থাৎ মিওসিস কোষ বিভাজনে পড়েছি, যেখানে যে বিভিন্ন ক্রসিং ওভারগুলো হচ্ছে তাদের জন্য হতে পারে। অর্থাৎ জিনগত বিভিন্ন ত্রুটির জন্য এই চেঞ্জটা বা এই যে প্রকরণটা বা ভেদটা সৃষ্টি হতে পারে, বা হতে পারে পরিবেশগত বিভিন্ন রকম ভেদের জন্য হতে পারে। তা এই যে চেঞ্জগুলোর জন্যই আমরা বংশগতির যে বৈশিষ্ট্য যে সঞ্চারণ হচ্ছে এবং এই সঞ্চারণগুলোর মধ্যে বিভিন্ন রকম পার্থক্য থাকতে পারে। তাহলে কিছু থাকছে মিল, অনেক কিছু থাকছে আবার অমিল। তা সেই হিসাবে আমরা বলতে পারি যে মনে করো টুইন্সের ক্ষেত্রে অর্থাৎ যারা যমজ অর্থাৎ যমজ ছেলে মেয়ে বা যমজ ছেলে বা যমজ মেয়ে, এদের মধ্যেও অনেক রকম জিনগত অর্থাৎ বাইরে থেকে দেখে মনে হচ্ছে যেন দুজনকে একই রকম দেখতে, অর্থাৎ যারা টুইন্স হিসাবে উৎপন্ন হয় অর্থাৎ এই রকম টুইন্স মানে যারা যমজ হিসাবে উৎপন্ন হয় তাদের ক্ষেত্রে বাইরে থেকে কোনো রকমভাবে অমিল বা আমরা সেটা খুঁজে পাই না, কিন্তু তাদের ভেতরে অনেক রকম মিল এবং অনেক অমিলও থাকতে পারে। তা এইটাকেই আমরা বলবো বংশগতি। তাহলে জিনিসটা আরেকবার বুঝে নাও, বংশগতি কী জিনিস। বংশগতি হচ্ছে জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের বৈশিষ্ট্যের সঞ্চারণকেই বলা হচ্ছে বংশগতি। তা বংশগতি সম্বন্ধে আমরা এলাম যে কোনো একটা পরিবারের মধ্যে বংশগতির জন্য কি হচ্ছে তাদের পরিবারের সদস্যদের একটা সাধারণ একটা মিল দেখতে পাওয়া যায়। কিন্তু বিশেষ করে যৌন জননের ক্ষেত্রে আমরা দেখব অর্থাৎ উচ্চ শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের শরীরে বা উচ্চ শ্রেণীর জীবেদের ক্ষেত্রে যে যৌন জনন প্রক্রিয়ায় যে জনন বা রিপ্রোডাকশন সম্পন্ন হয়, এদের ক্ষেত্রে মিল যেমন দেখতে পাওয়া যায় তার থেকে অনেক বেশি পরিমাণে অমিলও দেখতে পাওয়া যায়। এই অমিল
অমিলটার জন্য অমিলটা কেন হয়? অমিলটা হতে পারে জিনের সংযুক্তির কারণে হতে পারে, বা পরিবেশগত বিভিন্ন রকম যে চেঞ্জ বা প্রকরণ বা ভেদ, এর জন্য অনেকটা অমিল দেখতে পাওয়া যায়। এরপর আমরা আসবো বংশগতির সংজ্ঞা বা বংশগতি মেনলি কাকে বলে। দেখো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বংশগতি কাকে বলে, অর্থাৎ বংশগতির মেন যে সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশনটা কি সেটা আমরা পড়বো। তা বংশগতির সংজ্ঞাটা হচ্ছে এরকম, বলছে যে প্রক্রিয়ায় পিতামাতার বা জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে অর্থাৎ অপত্যের দিয়ে সঞ্চারিত হয় তাকেই বলছে বংশগতি। তাহলে বংশগতির ডিটেলসে আমরা আলোচনা করেছি একটু আগে, তাই এখানে আমরা বলছি বংশগতির মেন সংজ্ঞা, অর্থাৎ যদি তোমাদের পরীক্ষায় পড়ে যে বংশগতি কী তখন তোমরা আগের কথাটা লিখতে পারো, কিন্তু যদি পরীক্ষায় পড়ে যে বংশগতি কাকে বলে তখন কিন্তু এইটা অবশ্যই লিখবে। তাই জিনিসটা কী দেখে নাও, বলছে যে প্রক্রিয়ায়, তাহলে এটা হচ্ছে একটা এমন একটা প্রসেস যে প্রক্রিয়ায় কী হচ্ছে পিতামাতা, তাহলে আমাদের পিতামাতা আছে, তাহলে সেই পিতামাতার অর্থাৎ জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি মানে তাদের পিতামাতার যে চরিত্র, সেই পিতামাতার চরিত্র বা ক্যারেক্টারিস্টিক্স, সেই পিতামাতার চরিত্রের বৈশিষ্ট্যগুলি কী হচ্ছে বংশ পরম্পরায়, মানে এক প্রজন্ম থেকে পরের প্রজন্ম, আর এক প্রজন্ম থেকে তারপরের প্রজন্ম, এরকম বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে মানে তাদের যে ছেলে মেয়ে, তাহলে তাদের যে সন্তান সন্ততি সেই সন্তান সন্ততিতে বা অপত্যের দেহে সঞ্চারিত হচ্ছে, এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে বংশগতি। অর্থাৎ এই প্রক্রিয়ার সাহায্যে আমরা মেনলি বলতে পারি, মনে করো আমার যে দাদু ঠাকুমা, সেই দাদু ঠাকুমার থেকে যে দাদু ঠাকুমা এখানে যদি হয় জনিত্রী দেহ বা পিতামাতা, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি এসছে আমার বাবা মায়ের মধ্যে এসছে, সেই বাবা মায়ের থেকে এসছে আমার মধ্যে, এবং আমার থেকে পরবর্তী প্রজন্মে আসবে। ঠিক একই রকমভাবে তোমরাও যদি তোমাদের যে বংশ দিয়ে যদি আলোচনা করো, তাহলে তোমাদের দাদু দিদা ওনারা যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তার বাবা মা মানে তোমার বাবা তার যে ছেলে মেয়ে অর্থাৎ তোমার বাবা মার শরীরের মধ্যে এসেছে, চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় এসছে, এবং তোমার বাবা মায়ের শরীরের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি তোমার মধ্যে আসছে, এবং একই রকমভাবে তোমার থেকে পরবর্তী প্রজন্মেও আসবে। এবং যদি বলি যে তোমার দাদু বা ঠাকুমা কোথা থেকে পেয়েছে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি, ওনার যে বাবা মা তাদের থেকে পেয়েছে। অর্থাৎ এই পদ্ধতির সাহায্যে কী হচ্ছে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় অর্থাৎ এক বংশ থেকে অপর বংশে, ঠিক আছে, তাহলে বংশ পরম্পরায় সন্তান সন্ততি সঞ্চারিত হচ্ছে, এই পদ্ধতিটাকে আমরা বলছি বংশগতি। তা বংশগতির ফলে কি হচ্ছে এই রকম যে বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত হচ্ছে বা চালু থাকছে, তা এইটাকে আমরা বলছি বংশগতি। এরপর আমরা আসবো বংশগতির নেক্সট পার্টটা, অর্থাৎ যেটা আছে প্রকরণ বা ভেদ, সেটা কাকে বলে সেটা আমরা সম্বন্ধে আলোচনা করব। দেখো নেক্সট যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বংশগতির সেকেন্ড পার্টটা, অর্থাৎ দেখো বংশগতির এই কাকে বলেটা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আসবো প্রকরণ বা ভ্যারিয়েশন বা ভেদ। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এরকমভাবে বলবো আমরা, ভেদ বা প্রকরণ। দেখো বলছে জিনের মাধ্যমে অর্থাৎ জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে বলছে একই প্রজাতিভুক্ত জীবদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে আমরা বলছি ভেদ বা প্রকরণ। তাহলে জিনিসটা কাকে বলে একটু আলোচনা করি ভালো করে ডিটেলসে। অর্থাৎ প্রকরণ জিনিসটা কি বলছে জিনের মাধ্যমে, অর্থাৎ আমরা এখানে একটু আগেই বললাম যে একই যে বংশগত বৈশিষ্ট্যগুলো যখন এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যখন সঞ্চারিত হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে সবসময় একই প্রজাতিভুক্ত জীবদের মধ্যে একটা ভ্যারিয়েশন বা ভেদটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যে বাবা মায়ের সব যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তার ছেলে মেয়ের মধ্যে যাচ্ছে পুরোটা কিন্তু নয়, কিছুটা ডিফারেন্সিয়েশন কিছুটা বাইরে থেকেও আসছে। তাই এই বাইরে থেকে আসার ব্যাপারটাকেই বলছে ভেদ বা প্রকরণ। জিনিসটা কি দেখে নাও, বলছে জিনের মাধ্যমে আসছে, অর্থাৎ জিনগুলির যে আমরা যে সংযুক্তিগুলো আমরা দেখেছি, অর্থাৎ মাইটোমিওসিস কোষবিভাজনের জন্য দেখেছি যে জিনগুলির একটা বিভিন্ন রকম সংযুক্তি হচ্ছে, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন হতে পারে। আর একটা কি পরিবেশের প্রভাবজনিত কারণে, তাহলে পরিবেশের প্রভাব মানে এনভায়রনমেন্টের একটা বিশাল প্রভাব আছে, এনভায়রনমেন্ট এফেক্ট যেটাকে আমরা বলতে পারি। অর্থাৎ জিনের মাধ্যমে হতে পারে বা পরিবেশের প্রভাবজনিত কারণে বলছে একই প্রজাতিভুক্ত জীবদের, অর্থাৎ প্রজাতি একই হলেও সেক্ষেত্রে কি হচ্ছে একই প্রজাতিভুক্ত জীবদের একটা চারিত্রিক বৈশিষ্ট্যের একটা পার্থক্য লক্ষ্য করা যায়, অর্থাৎ তাদের চরিত্রের একটা পার্থক্য লক্ষ্য করা যায়। সেই চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে আমরা বলছি ভেদ বা প্রকরণ, যেটার ইংরেজিটা হচ্ছে ভ্যারিয়েশন। তাহলে এই ভ্যারিয়েশন বা ভেদ বা প্রকরণের জন্য দুটি সমযমজ অর্থাৎ একটি ছেলে একটি মেয়ে বা দুটো মেয়ে হতে পারে বা দুটি ছেলে, অর্থাৎ সমযমজ যে সমস্ত প্রাণীগুলো আছে সেক্ষেত্রে, অর্থাৎ সমযমজ সেটা মানুষও হতে পারে বা অন্যান্যরা হতে পারে, তা সেই সমযমজ যারা প্রাণীগুলো আছে তাদের মধ্যে বাইরে থেকে কোনো পার্থক্য লক্ষ্য না করা গেলেও বা বাইরে থেকে কোনো পার্থক্য লক্ষ্য করা না গেলেও তাদের ভেতরে কিন্তু জিনের বা পরিবেশের প্রভাবজনিত কারণে তাদের ভেতরের অনেক পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তাহলে সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রকরণ জিনিসটা কি আরেকবার আলোচনা করি। অর্থাৎ
জিনের মাধ্যমে হতে পারে বা পরিবেশের প্রভাবজনিত কারণে বলছে একই প্রজাতিভুক্ত জীবদের চরিত্রের যে বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব সেই বৈশিষ্ট্য লক্ষ্য করার জন্য যে পার্থক্যটা আমরা দেখতে পাই অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য বা ডিফারেন্সিয়েশন সেই ডিফারেন্সিয়েশনটাকেই আমরা বলছি ভেদ বা প্রকরণ বলছি। অর্থাৎ একই বংশের লোকেদের ক্ষেত্রেও সবসময় যে একই বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু নয়। অর্থাৎ তোমার কিছু কিছু বৈশিষ্ট্য তোমার বাবা মায়ের সঙ্গে হয়তো মিল আছে, কিন্তু অনেক বৈশিষ্ট্য তুমি লক্ষ্য করে দেখো তোমার অনেক বৈশিষ্ট্য কিন্তু তোমার বাবা মায়ের থেকে কিছুটা ডিফারেন্সিয়েশন অবশ্যই আছে। এরপর আমরা আসবো মিউটেশন বা পরিব্যক্তি জিনিসটা কি ডিটেলস আলোচনা করব। দেখো নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বংশগতির যে পরের পার্টটা, অর্থাৎ দেখো এখানে হচ্ছে পরিব্যক্তি কাকে বলে। তার পরিব্যক্তি জিনিসটা কি দেখে নাও। তাহলে পরিব্যক্তিটা হচ্ছে জীবকোষের প্রোটোপ্লাজমের সংগঠনের অর্থাৎ জিনগত, দেখো আমি ব্যাকেটে লিখেছি, অর্থাৎ জীবকোষের প্রোটোপ্লাজমের সংগঠনের মানে জিনগত আকস্মিক পরিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতির উৎপত্তি হওয়াকে বলছে মিউটেশন বা পরিব্যক্তি। তাহলে আমরা এক্ষুনি বললাম যে বংশগত বৈশিষ্ট্যগুলো যখন এক জন্ম থেকে বা বলতে পারি এক প্রজন্ম থেকে যখন পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হচ্ছে, সেক্ষেত্রে যেমন কিছু বৈশিষ্ট্য মিল আছে, মানে অনেক বৈশিষ্ট্য মিল আছে, এবং একই রকমভাবে অনেক বৈশিষ্ট্য কিন্তু ডিফারেন্সিয়েশনও হচ্ছে। সেই ডিফারেন্সিয়েশনটা কেন হচ্ছে সেটাই এখানে বলছে জীবকোষের প্রোটোপ্লাজমের সংগঠনের মানে জিনগত যে ভেদটা হচ্ছে, অর্থাৎ জিনগতর বলছে আকস্মিক পরিবর্তন ঘটিয়ে, সেখানে একটা আকস্মিক চেঞ্জ মানে হঠাৎ করে একটা পরিবর্তন হচ্ছে, সেই আকস্মিক পরিবর্তন ঘটিয়ে বলছে নতুন প্রজাতির উৎপত্তি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে পুরো নতুন প্রজাতি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ একই বংশের মধ্যে নতুন প্রজাতির যে উৎপত্তি হচ্ছে সেই নতুন প্রজাতির উৎপত্তি হওয়াকেই বলছে মিউটেশন বা পরিব্যক্তি, বা যেটাকে আমরা বলছি মিউটেশন বা পরিব্যক্তি। ঠিক আছে, তাহলে এখানে মিউটেশন বা পরিব্যক্তি কাকে বলে এটা ডিটেলস এলাম। এরপর আমরা আসবো এই বংশগতি রিলেটেড কিছু টার্ম আছে, যেমন অ্যালিল আছে, ফ্যাক্টর আছে, তারপর মনে করো সংকর জনন আছে, এক সংকর জনন এফ বা বলতে পারো ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করব। দেখো নেক্সট যেটা আমরা আলোচনা করব, দেখো আমি বোর্ডেতে লিখেছি, দেখো বলছি যে কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা, অর্থাৎ বংশগতি রিলেটেড কিছু আমরা গুরুত্বপূর্ণ সংজ্ঞা পড়ব, অর্থাৎ এই সংজ্ঞাগুলো তোমাদেরকে সাহায্য করবে পরবর্তী যে সমস্ত পড়াটা আমরা পড়ছি, অর্থাৎ বংশগতি যখন আমরা এক সংকর জনন এবং দ্বিসংকর জনন পড়বো, অর্থাৎ এক্ষেত্রে আমরা পড়বো যে চেকার বোর্ড সহ যে জিনিসটা বোঝাবো, অর্থাৎ কীভাবে মটর গাছের ক্ষেত্রে বা গিনিপিগের ক্ষেত্রে কীরকমভাবে এক সংকর এবং দ্বিসংকর জনন হয়, সেখানে সেটা পড়তে গেলে আমাকে এখানে কিছু টার্ম সম্বন্ধে জানতে হবে, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা বা সেগুলো কাকে বলে বা সংজ্ঞা এগুলো সম্বন্ধে আমাদের ডিটেলসে প্রথমে জানতে হবে। তা সেখান থেকে আমরা প্রথমে যেটা জানি সেটা হচ্ছে দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা। তা প্রথম যেটা জানবো সেটা হচ্ছে বৈশিষ্ট্য বা প্রলক্ষণ কাকে বলে। তাহলে এটা জিনিসটা একটু আমরা দেখে নিই। দেখো আমি বোর্ডেতে লিখেছি, বলছে বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট একককে বলছে বৈশিষ্ট্য, অর্থাৎ দেখো বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট একক। তাহলে বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে যেটা একটা নির্দিষ্ট একক, যেটা কি করছে, যেটা বংশগত বৈশিষ্ট্যকে বহন করছে, যা দিয়ে কি হচ্ছে অন্যান্য চরিত্র থেকে আলাদা করা যায়। অর্থাৎ বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য বা প্রলক্ষণ সেটা কিছুই নয়, সেটা খুব সিম্পল একটা ব্যাপার। এটা হচ্ছে একটা নির্দিষ্ট একক, যে নির্দিষ্ট এককটা কী করছে, যেটা বংশগত বৈশিষ্ট্যকে বহন করছে, অর্থাৎ কোনো অপত্যের বা কোনো মনে করো জনিত্রী দেহের বংশগত বৈশিষ্ট্যকে বহন করছে যে নির্দিষ্ট এককটা, সেই নির্দিষ্ট এককটা হচ্ছে যা দিয়ে কি হচ্ছে অন্যান্য চরিত্র থেকে আলাদা করা যায়। যেমন আমরা এক্ষেত্রে বলতে পারি লম্বা এবং বেটে বৈশিষ্ট্য। তাহলে লম্বার ক্ষেত্রে আমরা টি লিখছি, টি হচ্ছে ক্যাপিটাল, এবং বেটের ক্ষেত্রে টি হচ্ছে স্মল, অর্থাৎ লম্বার ক্ষেত্রে টি বৈশিষ্ট্য এবং বেটের ক্ষেত্রে টি বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। নেক্সট আমরা আসছি, দেখো অ্যালিল কাকে বলে। তাহলে অ্যালিল হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম। এই সমসমস্ত ক্রোমোজোম কি সেটা আমরা ডিটেলস আলোচনা করেছি আগের চ্যাপ্টারে। যারা আগের চ্যাপ্টারের ভিডিওগুলো দেখোনি অবশ্যই তারা আগের চ্যাপ্টারে অর্থাৎ ক্রোমোজোম মানে 2 নম্বর পার্টটা 2 নম্বর চ্যাপ্টারটা অবশ্যই দেখবে, তোমরা দেখতে পাবে এই ভিডিওর যে লিস্টে গিয়ে দেখতে পাবে। তা দেখে নাও, বলছে সমসমস্ত ক্রোমোজোমের বলছে নির্দিষ্ট বিন্দুতে, অর্থাৎ নির্দিষ্ট বিন্দুটাকে আমরা লোকাস বলবো, সেই নির্দিষ্ট বিন্দুতে বলছে যে দুটি জিন অবস্থান করছে তাদের বলছে পরস্পরের অ্যালিল বলে, যেমন টিটি 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 এইরকম ব্যাপার। তাই জিনিসটা আরেকবার বুঝে নাও। বলছে তাহলে সমসমস্ত ক্রোমোজোম, তাহলে সমসমস্ত ক্রোমোজোম বা যেগুলোকে আমরা সিস্টার ক্রোমোজোম বলছি, সেই সমসমস্ত ক্রোমোজোমের বলছে নির্দিষ্ট বিন্দুতে, তাহলে একটা নির্দিষ্ট পয়েন্টে বলছে যে দুটি জিন অবস্থান করছে, অর্থাৎ যে দুটি জিন অবস্থান করছে তাদের হচ্ছে বলা হচ্ছে পরস্পরের অ্যালিল। অর্থাৎ এই অ্যালিলটা কীরকম হতে পারে? দুটোই ক্যাপিটাল টি হতে পারে, অর্থাৎ এটাও বিশুদ্ধ লম্বা এটাও বিশুদ্ধ লম্বা, অর্থাৎ দুটোই ক্যাপিটাল টি, দুটোই আবার স্মল টি হতে পারে, এটাও হচ্ছে বিশুদ্ধ বেটে এটাও বিশুদ্ধ মেটে, আবার কি হতে পারে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, অর্থাৎ এক্ষেত্রে এইটা হয়ে যাবে সংকর লম্বা যদি লম্বাটা হয় প্রকট বৈশিষ্ট্য।
তাহলে এই প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এগুলো কি আমরা পরবর্তীকালে ধীরে ধীরে আলোচনা করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকো, অবশ্যই তোমাদের ইন্টারেস্ট জাগবে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম 1 নাম্বার যেটা বৈশিষ্ট্য বা প্রলক্ষণ কাকে বলে ডিটেলস আলোচনা করলাম। 2 নাম্বার হচ্ছে অ্যালিল, সেটাও কাকে বলে ডিটেলস আলোচনা করছি। এরপর আমরা নেক্সট আসবো 3 নাম্বার 4 নাম্বার এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার পার্টটা। দেখো 3 নাম্বার পার্টটা বলছে বংশগতির একক কি। তাহলে দেখো আমি বোর্ডেতে লিখেছি, বলছে জিন হলো বংশগতির গঠনগত ও কার্যগত একক। অর্থাৎ জিনটা কি, জিন হচ্ছে ক্রোমোজোমের ওপর অবস্থিত। জিন হলো এমন একটি বস্তু যেটা ডিএনএ এবং আরএনএর কি হচ্ছে, যেটা ডিএনএ এবং আরএনএর গঠনগত ও এবং কার্যগত একক। তাহলে কি হলো না, আরেকবার দেখে নাও, বলছে জিনটা কি, জিন হলো বংশগতির গঠনগত ও কার্যগত একক। অর্থাৎ ক্রোমোজোমের ওপর অবস্থিত জিন হলো এমন একটি বস্তু যেটা ডিএনএর গঠনগত এবং কার্যগত একক এবং যেটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্যকে বহন করে বা জীবের চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করে। তাহলে জিনিসটা আরেকবার দেখে নাও, বলছে বংশগতির একক কি। তাহলে এক কথায় অ্যান্সার লিখবো যে বংশগতির একক হলো জিন। অর্থাৎ জিন হলো বংশগতির গঠনগত ও কার্যগত একক। অর্থাৎ জিন হলো ক্রোমোজোমের উপর অবস্থিত, জিন হলো এমন এক প্রকার বস্তু যেটা ডিএনএ এবং আরএনএর গঠনগত এবং কার্যগত একক এবং যেটা কি করে, জীবের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যর ধারক এবং বাহক। অর্থাৎ যেটা জীবের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যকে বহন করে তাকে আমরা বলবো জিন। নেক্সট আমরা হচ্ছে লোকাসটা কি। লোকাসটা কি, লোকাসটা সম্বন্ধে আমরা আগে পড়েছি। লোকাসটা হচ্ছে ক্রোমোজোমের উপর অবস্থিত যে স্থানে বলছে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে বলা হচ্ছে লোকাস। তাহলে লোকাসটা কি ডিটেলসে আমরা বলছি, বলছে ক্রোমোজোমের উপর অবস্থিত যে স্থানে, অর্থাৎ লোকাস হচ্ছে সেই পজিশান বা যে স্থান, সেখানে কি হচ্ছে যেটা ক্রোমোজোমের ওপর অবস্থিত যে স্থানে জিনটা অবস্থান করছে, অর্থাৎ জিন জিনিসটা যেখানে অবস্থান করছে ক্রোমোজোমের উপরে সেই স্থানটাকে আমরা বলছি লোকাস। এরপর আমরা আসবো নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। নেক্সট পার্টটা যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে 5 নাম্বার। দেখো 5 নাম্বার পার্টটা এরকম, বলছে এক সংকর এবং দ্বিসংকর জনন কাকে বলে। দেখো আমি এখানে যেটা লিখেছি মেনলি এক সংকর জনন। এবার আমরা যখন দ্বিসংকর জননটা লিখবো, দ্বিসংকর জননটা আর লিখবো না, দ্বিসংকর জননটা এই কাকে বলের মধ্যে আমি বলে দেবো। তা দেখে নাও, বলছে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরণ ঘটনাকে বলছে এক সংকর জনন। তাহলে এক সংকর জননটা ডিটেলসে ভালো করে বোঝো, ভালো করে দেখো। বলছে যখন আমরা কি হবে, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য হবে, অর্থাৎ দুটো জীবের মধ্যে যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য হয়, অর্থাৎ একটা যদি হয় লম্বা একটা হবে বেঁটে, এরকম একজোড়া, অর্থাৎ এটা একটা মানে দুটো মানে আমরা জানি একজোড়া। অর্থাৎ বলছে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতি হতে হবে। একই প্রজাতির বলছে দুটো জীবের মধ্যে সংকরণ ঘটনাকে বলছে এক সংকরণ। অর্থাৎ সেক্ষেত্রে আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারি, যখন একটা মনে করো লম্বা মটর গাছ, সেই লম্বা মটর গাছের সঙ্গে যখন বেঁটে মটর গাছ, অর্থাৎ লম্বা মানে কি একটা বৈশিষ্ট্য, বেঁটে মানে একটা, অর্থাৎ এটা একটা টোটাল হলো এক জোড়া। তাহলে এইরকম এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের যখন আমরা সম্পন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির মধ্যে, অর্থাৎ এটাও মটর গাছ, এরকম দুটো জীবের মধ্যে যখন আমরা সংকরণ ঘটাবো সেটাকে আমরা বলবো এক সংকর জনন। আর দ্বিসংকর জননটা খুব সোজা, সেক্ষেত্রে কি করবে, এক জোড়ার জায়গায় লিখবে শুধুমাত্র 2 জোড়া, এক জোড়ার জায়গায় লিখবে শুধুমাত্র 2 জোড়া। অর্থাৎ সেক্ষেত্রে এরকম লিখবে যে 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। ভালো করে দেখে নাও, 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরণ ঘটনাকে তখন আমরা বলবো দ্বিসংকর জনন। অর্থাৎ সেক্ষেত্রে এক জোড়াটা কেটে হয়ে যাবে দ্বি, অর্থাৎ দ্বয়বাহসী মানে দ্বি আমরা জানি, বা 2 জোড়া। তাহলে ওকে, তাহলে দ্বিজোড়াটা কেমন, দ্বিজোড়ার বা দ্বিসংকর জননটা হচ্ছে যখন 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরণ ঘটানো হয় তাকে আমরা বলবো দ্বিসংকর জনন। দ্বিসংকর জননে কি হচ্ছে, দ্বিসংকর জননেও আমরা মটর গাছ নিচ্ছি এবং মটর গাছটার মধ্যে ডিফারেন্সিয়েশনটা দেখো এরকম, একটা হচ্ছে হলুদ আর হচ্ছে হলুদ এবং হচ্ছে গোলাকার। তাহলে হলুদ গোলাকার মটর গাছ, অর্থাৎ হলুদ হচ্ছে এক্ষেত্রে আমরা ফলটাকে নেওয়া হচ্ছে, অর্থাৎ হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ এবং এখানে হচ্ছে সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। অর্থাৎ হলুদ গোলাকার একটা ইয়েলো আর হচ্ছে রাউন্ড, অর্থাৎ হলুদ গোলাকার আর এক্ষেত্রে হচ্ছে সবুজ কুঞ্চিত, এদের মধ্যে যখন আমরা সংকরণ করছি তখন আমরা বলছি দ্বিসংকর জনন। বা এক্ষেত্রে দেখো 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য আছে, 2 জোড়া মানে টোটাল 4টে। তাহলে দেখো এক্ষেত্রে হলুদ আছে সবুজ আছে, টোটাল এই দুটো মানে এক জোড়া, এবং হচ্ছে রাউন্ড আর হচ্ছে কুঞ্চিত, মানে রাউন্ড মানে হচ্ছে গোলাকার, এটা হচ্ছে কুঞ্চিত। অর্থাৎ এক্ষেত্রে টোটাল এখানে দুটো, অর্থাৎ টোটাল 4টে বা 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন যখন একই প্রজাতির দুটো জীবের মধ্যে সংকরণ ঘটানো হচ্ছে
তখন আমরা সেটাকে বলছি দ্বিসংকর জনন। এরপর আমরা আসবো নেক্সট টার্ম নিয়ে আলোচনা করব। দেখো তাহলে আমরা 6 নম্বর অংশটা শুরু করছি, অর্থাৎ বিশুদ্ধ জীব এবং সংকর জীবের মধ্যে আমরা এখানে আমরা দুটো কাকে বলে নিয়ে আলোচনা করছি। তা প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বিশুদ্ধ জীবটি এরকম দেখো, বলছে দুটি সমবৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীবের সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি বিশুদ্ধ জীব। তাই জিনিসটা ডিটেলসে আসি, অর্থাৎ দুটো যখন একই বৈশিষ্ট্য হবে, একই বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন আমরা সংকরণ ঘটাবো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো রকমভাবে বৈশিষ্ট্যের কোনো রকমভাবে মিক্সিং বা মিক্সড আপ হবে না, সেক্ষেত্রে তাদের বৈশিষ্ট্য সবসময় একই থাকবে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেমন টিটি আর হচ্ছে টিটি, অর্থাৎ এক্ষেত্রে ক্যাপিটাল টি দুটো কি, এইখানে দুটো ক্যাপিটাল টি হচ্ছে এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা মটর গাছ, এবং এখানেও দুটো ক্যাপিটাল টি, এটাও হচ্ছে বিশুদ্ধ লম্বা মটর গাছ। অর্থাৎ বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরণ ঘটালে সবসময় আমরা বিশুদ্ধ লম্বা মটর গাছই পাবো। ঠিক একই রকমভাবে এর উল্টোটা আমরা বলতে পারি, দুটোই যদি বিশুদ্ধ বেটে হয় সেক্ষেত্রেও আমরা পাবো বিশুদ্ধ বেটে মটর গাছই পাবো। নেক্সট আমরা বলবো সংকর জীব। সংকর জীবটা কেমন দেখে নিই আমরা। সংকর জীবটা হবে এইরকম, অর্থাৎ যদি দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীব হয়, অর্থাৎ দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত জীবের সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি সংকর জীব। তাহলে সংকর জীবটা কাকে বলে একটু দেখে নাও। এখানে যেমন আমরা বলছি টিটি আর টিটি, অর্থাৎ এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা এবং এটা হচ্ছে বিশুদ্ধ বেটে। তাহলে বিশুদ্ধ লম্বার সঙ্গে যখন আমরা বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরণ ঘটাবো সেক্ষেত্রে একটা সংকর লম্বা মটর গাছ সৃষ্টি হবে। অর্থাৎ এখান থেকে একটা মনে করো ক্যাপিটাল টি আসছে এবং গ্যামেট, এবং এখান থেকে একটা আসছে স্মল টি, তাহলে এই ক্যাপিটাল টি এর সঙ্গে স্মল টির মিলনের ফলে আমরা সেক্ষেত্রে পাবো একটি সংকর লম্বা মটর গাছ। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, দুটো ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন, এক্ষেত্রে এটা হচ্ছে লম্বা মটর গাছ, এটা হচ্ছে বিশুদ্ধ বেটে, অর্থাৎ দুটো ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে আমরা যে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত, অর্থাৎ এক্ষেত্রে সংকর লম্বা মটর গাছ সৃষ্টি পাচ্ছি। যেহেতু লম্বাটা এখানে প্রকট বৈশিষ্ট্য তাই আমরা সংকর লম্বা পাচ্ছি। এই ক্ষেত্রে যে মিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সৃষ্টি হচ্ছে এটাকে আমরা বলবো সংকর জীব। অর্থাৎ এক্ষেত্রে এই টি ক্যাপিটাল টি স্মল টি এটা হয়ে গেল একটা সংকর লম্বা মটর গাছ। নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে জনিত্রী জনু বা প্যারেন্টাল জনু এবং অপত্য জনু বা ফিলিয়াল জনু সম্বন্ধে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা জনিত্রী জনু এবং অপত্য জনুটা আমরা কাকে বলে লিখবো না, এক্ষেত্রে আমরা ডিটেলসে আমরা পিকচার দিয়ে আমরা সেটাকে বোঝাবো, খুব ভালোভাবে বোঝো। এই জিনিসটা কিন্তু তোমাদের বংশগতির চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাই জিনিসটা একটু এরকম দেখো, অর্থাৎ জনিত্রী জনু মানে কি, জনিত্রী জনু হচ্ছে প্রাথমিকভাবে যখন আমরা বংশগতি জিনিসটা পড়বো সেক্ষেত্রে জনিত্রী জনুতে আমরা প্রাথমিকভাবে একটা জীবকে আমরা পুরুষ ধরবো এবং অন্য একটা জীবকে আমরা স্ত্রী ধরবো। অর্থাৎ একটা জীবকে পুরুষ এবং স্ত্রী হিসেবে ধরার পরে তারা যখন এই পুরুষ এবং স্ত্রী জীব দুটোকেই বলা হচ্ছে জনিত্রী জনু। তা সেক্ষেত্রে আমরা যদি ধরি এরকম টি যদি আমরা এরকমভাবে ধরি, দেখে নাও, তাহলে এখানে টি এর সঙ্গে মনে করা হচ্ছে টি আর হচ্ছে টি, তাহলে এটা কি, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, তাহলে আমরা এখানে লিখবো এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, অর্থাৎ বিশুদ্ধ লম্বা মটর গাছ, যে কোনো একটাকে পুরুষ এবং যে কোনো একটাকে স্ত্রী ধরবো, এবং এটা হচ্ছে বিশুদ্ধ বেটে। ঠিক আছে, তাহলে এই যে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে যে তৈরি হলো, এই দুটো ক্যাপিটাল টি হলো, এটাই হচ্ছে পরস্পর পিজনু। অর্থাৎ একটা জীবকে আমরা যখন আমরা সংকরণ ঘটাবো সেক্ষেত্রে আমরা একটা জীবকে পুরুষ এবং একটা জীবকে স্ত্রী ধরতে হবে। এই একটা জীবকে, এই যে পুরুষ এবং স্ত্রী জীব দুটোকেই হচ্ছে পরস্পরকে বলা হয় এরা হচ্ছে পিজনু। অর্থাৎ এটা হচ্ছে প্যারেন্টাল জনু বা প্যারেন্টাল জেনারেশন, অর্থাৎ এটা হচ্ছে পিজনু। ঠিক আছে, এটা পিজনু হলো। এবার এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে বিভিন্ন যে দুটো গ্যামেট তৈরি হচ্ছে, অর্থাৎ টি থেকে দুটো গ্যামেট তৈরি হচ্ছে। দেখে নিই আমরা দুটো গ্যামেট কি কি, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে ক্যাপিটাল টি। আবার এখান থেকেও দুটো গ্যামেট তৈরি হচ্ছে, দুটো গ্যামেট হচ্ছে একটা স্মল টি আবার হচ্ছে স্মল টি। এবং এরা দুজনে যখন অর্থাৎ এদের সঙ্গে এদের যখন সংকরণ হবে সেক্ষেত্রে কি হবে, দুটো সংকর জীব তৈরি হবে। কীরকমভাবে দেখে নাও, এর সঙ্গে একটা এইটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এটা একটা পার্ট হচ্ছে, এটা একটা সংকর জনু হচ্ছে, আর একটা পার্ট হচ্ছে এইটার সঙ্গে এইটা, অর্থাৎ এইটি আর হচ্ছে এইটি। এরা কি, এরা হচ্ছে পরস্পর সংকর জীব, অর্থাৎ এরা হচ্ছে সংকর। এটা হচ্ছে সংকর লম্বা। এবারে এদের মধ্যে যখন ক্রস হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি এই পি জনুতে যে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে তৈরি হয়েছিল, সেই পি জনুতে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে সেখান থেকে যে গ্যামেট তৈরি হলো, এবং গ্যামেট তৈরি হওয়ার পরে তাদের সংকরণের ফলে যে জনুটা তৈরি হলো, অর্থাৎ যে জনুতে কি হচ্ছে আমরা সংকর লম্বা মটর গাছ পাচ্ছি, তাদের মধ্যে যখন লম্বা মটর গাছ পাচ্ছি সেই জনুটাকে আমরা বলবো F1 জনু। এই জনুটার নাম হচ্ছে F1
মানে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা F1 জনু পাচ্ছি। এবারে যখন এদের মধ্যে সংকরায়ন হবে, এদের মধ্যে সংকরায়ন হলে আমরা টোটাল পাবো 4টে পাবো জিনিস, অর্থাৎ এদের মধ্যে যখন সংকরায়ন হবে সেক্ষেত্রে আমরা পাবো এই ক্যাপিটাল টি দুটো পাবো, ক্যাপিটাল টি একটা পাবো, আচ্ছা তারপরে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি পাবো, তারপর পাবো ক্যাপিটাল টি স্মল টি এবং লাস্ট পাবো দুটোই হচ্ছে স্মল টি পাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও, এখানে ক্যাপিটাল টি দুটোই পাচ্ছি, তাহলে ক্যাপিটাল টি এক্ষেত্রে হচ্ছে বিশুদ্ধ লম্বা মটর গাছ পাচ্ছি, এক্ষেত্রে পাচ্ছি এইখানে একটা ক্যাপিটাল টি স্মল টি, আবার একটা ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ এক্ষেত্রে সংকর লম্বা মটর গাছ পাচ্ছি আমরা দুটো, সংকর লম্বা মটর গাছ দুটো এবং লাস্ট পাচ্ছি দুটোই স্মল টি, অর্থাৎ এক্ষেত্রে এইটা হচ্ছে দুটোই হচ্ছে বিশুদ্ধ মেটে এবং এক্ষেত্রে এইটা কি কোন দশা এবং এইটা হয়ে যাবে F2, এক্ষেত্রে এটা পাবো আমরা F2 জনু। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা শিখলাম পি জনু কোনটা, F1 জনু কোনটা, F2 জনু কোনটা, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি পি জনু কোনটা। পি জনু হচ্ছে যখন আমরা সংকরায়ন ঘটাবো, সংকরায়নের ক্ষেত্রে একটা জীবকে নেওয়া হয় বিশুদ্ধ লম্বা, একটা জীবকে নেওয়া হয় বিশুদ্ধ বেটে, অর্থাৎ একটা জীবকে পুরুষ এবং একটা জীবকে স্ত্রী হিসাবে তাদের মধ্যে সংকরায়ন ঘটানো হয়। এই বিশুদ্ধ এই যে আছে পুরুষ এবং স্ত্রী যে দুটো অবস্থা বা পুরুষ এবং স্ত্রী যে দুটো জনু, এই ক্ষেত্রেই সেটাকে আমরা বলবো পি জনু। নেক্সট আসছে এই যে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটের, এদের মধ্যে যখন আমরা সংকরায়ন ঘটাচ্ছি, সংকরায়ন ঘটানোর ফলে বা পি জনুতে সংকরায়ন ঘটানোর ফলে যে দুটো তৈরি হচ্ছে, যে অর্থাৎ এটা হচ্ছে F1 জনু। দেখো F1 জনুতে আমরা পাচ্ছি সংকর লম্বা মটর গাছ পাচ্ছি এবং সংকর লম্বা মটর গাছ পাওয়ার পরে তারপর আমরা পাচ্ছি F2 জনু পাচ্ছি এবং F2 জনু থেকে আমরা কি পাচ্ছি, দুটো ক্যাপিটাল টি, একটা পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি, আবার ক্যাপিটাল টি স্মল টি এবং লাস্ট পাচ্ছি দুটোই স্মল টি, অর্থাৎ এক্ষেত্রে একটা পাচ্ছি বিশুদ্ধ লম্বা মটর গাছ, দুটো পাচ্ছি সংকর লম্বা মটর গাছ এবং এক্ষেত্রে আমরা একটা পাচ্ছি বিশুদ্ধ বেটে মটর গাছ। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি আমরা এটাকে রেশিও হিসাবে পাই, রেশিও হিসাবে পাবো কি 1, অর্থাৎ একটা পাচ্ছি আমরা বিশুদ্ধ লম্বা মটর গাছ, দুটো পাচ্ছি সংকর লম্বা মটর গাছ এবং আমরা একটা পাচ্ছি বিশুদ্ধ বেটে মটর গাছ, অর্থাৎ 1:2:1, দিস ইজ দ্য রেশিও। ঠিক আছে, এটা হচ্ছে রেশিও। তাহলে এরপর আমরা আসবো, তাহলে এখানে জনিত্য জনু এবং অপত্য জনু সিস্টেমটা সম্বন্ধে ডিটেলস আলোচনা করলাম, এরপর আমরা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। দেখো নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে ডিটেলস, এটা 7 নাম্বার গেল, এরপর আমরা আসবো 8 নাম্বার পার্টটা। 8 নাম্বার পার্টটা কি? 8 নাম্বার পার্টটা হচ্ছে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখে নাও, ঠিক আছে। তাহলে এই প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখো, এটা আমরা এইখানে যে করেছি জনিত্য জনু এবং অপত্য জনু, এখানে ডিটেলস আমরা আলোচনা করে দেবো। তাহলে জিনিসটা একটু দেখে নাও ভালো করে। তাহলে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে, প্রকট বৈশিষ্ট্যটা কি? প্রকট বৈশিষ্ট্য হচ্ছে যে বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দিয়ে নিজে প্রকাশিত হয়। তাহলে জিনিসটা দেখে নাও, যে বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দিয়ে নিজে প্রকাশিত হয় তাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে যে বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্যের জন্য প্রকাশিত হতে পারে না এবং নিজে সুপ্ত অবস্থা থেকে যায় তাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আরেকবার কাকে বলে বলছি ভালো করে শোনো। যে বৈশিষ্ট্য কি হচ্ছে অন্য বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দিয়ে নিজে প্রকাশিত হতে চেষ্টা করে তাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে যে বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্যের প্রকাশের জন্য বাধাপ্রাপ্ত হয় এবং ফলে নিজে সুপ্ত অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যেমন এখানে আমরা যদি হিসাবে ধরি যে দেখো এখানে যখন এই সংকর যে লম্বা মটর গাছ তৈরি হয়েছে, অর্থাৎ এটা তো বিশুদ্ধ লম্বা, কোনো ডাউট নেই, এবং এটা হচ্ছে বিশুদ্ধ বেটে, কোনো ডাউট নেই, কারণ এখানে দুটোই যে দুটো গ্যামেট আছে, এই দুটো গ্যামেটই অর্থাৎ বৈশিষ্ট্য দুটোই টিটি আছে, এখানে দুটো স্মল টি আছে। কিন্তু এই জায়গাটা দেখো, অর্থাৎ দেখো একটা ক্যাপিটাল টি স্মল টি, একটা ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ এই জায়গাটাকে যদি আমরা একটু এখানে দেখাই ভালো করে একটু দেখে নাও, তাহলে একটা ক্যাপিটাল টি একটা হচ্ছে স্মল টি, তাহলে এটা আমরা কি বললাম, এটা হচ্ছে সংকর। ঠিক আছে, এই সংকরটা যখন ভাগ হচ্ছে দুটো যখন গ্যামেটে, একটা ক্যাপিটাল টি এবং একটা হচ্ছে স্মল টি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এই ক্যাপিটাল টিটা এসছে কোথা থেকে, ক্যাপিটাল টিটা এসছে যে বিশুদ্ধ লম্বা থেকে এবং এই স্মল টিটা এসছে বিশুদ্ধ বেটে থেকে। এখানে কি হচ্ছে, এই ক্যাপিটাল টির প্রকাশটা এত বেশি এবং এই ক্যাপিটাল টির জন্য এই যে জিনিসটা এটা সংকর হচ্ছে, এই সংকরটাও হয়ে যাচ্ছে লম্বা, অর্থাৎ এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা এবং এটা হচ্ছে বিশুদ্ধ বেটে এবং এইখানে এইটা হয়ে যাচ্ছে বিশুদ্ধ
বিশুদ্ধ লম্বা। তাহলে এটা কিন্তু বিশুদ্ধ বা এটা হয়ে যাচ্ছে সংকর লম্বা। কেন সংকর লম্বা হচ্ছে এটা কেন? তার কারণটা হচ্ছে এখানে এই যে লম্বা মটর গাছটা মানে বিশুদ্ধ লম্বা মটর গাছটার বৈশিষ্ট্য এত বেশি প্রকট বৈশিষ্ট্য এটা, এবং প্রকট বৈশিষ্ট্য থাকার জন্য এটা কি হচ্ছে এই বিশুদ্ধ বেঁটেকে আর ওটাকে প্রকাশিত হতে দিচ্ছে না, নিজে প্রকাশ পাচ্ছে। নিজে প্রকাশ পাওয়ার জন্য এই যে ক্যাপিটাল টি স্মল টি এরা নিজে হয়ে যাচ্ছে সংকর লম্বা এবং একে হয়ে যাচ্ছে বিশুদ্ধ বেঁটেকে করে দিচ্ছে, বিশুদ্ধ বেঁটেকে করে দিচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ এক্ষেত্রে যে লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে স্মল টি। নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত। তাহলে ফিনোটাইপ এবং জিনোটাইপটা কি দেখে নিই। তাহলে ফিনোটাইপ অনুপাতটা এরকম হবে যে কোনো জীবের চারিত্রিক প্রকাশের যে বাহ্যিক প্রকাশ অর্থাৎ এক্সটার্নাল যেটা আমরা ভিউ দেখছি অর্থাৎ বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ কোনো জীবের চারিত্রিক প্রকাশের বাহ্যিক প্রকাশকে আমরা বলবো ফিনোটাইপ অনুপাত, এবং কোনো জীবের চারিত্রিক প্রকাশের যে জিনগত প্রকাশ তাকে আমরা বলবো জিনোটাইপ অনুপাত। তাহলে জিনিসটা এরকম হবে, মনে করো সংকর জননের ক্ষেত্রে যখন আমরা F2 জনুতে কীরকমভাবে জিনিস তৈরি হয়েছে দেখো। তাহলে F2 জনুতে এখানে হচ্ছে টিটি, তারপর আর কি তৈরি হয়েছিল, তারপর হয়েছিল ক্যাপিটাল টি স্মল টি, তারপর হয়েছিল ক্যাপিটাল টি স্মল টি, এবং নেক্সট হয়েছিল টি আর হচ্ছে টি। তাহলে এর আগে আমরা আলোচনা করেছি এখানে এটা হয়ে যাচ্ছে মেনলি F2 জনু অর্থাৎ F2 জনু, ঠিক আছে। তাহলে F2 জনুতে যখন এখানে আমরা বলেছিলাম এটা হয়ে যাচ্ছে বিশুদ্ধ লম্বা, এইটা হয়ে যাচ্ছে সংকর লম্বা এবং এটা হয়ে যাচ্ছে বিশুদ্ধ মেটে। তাহলে এটা আমরা জিনিসটা আমরা লিখবো, এইটা হয়ে যাচ্ছে বিশুদ্ধ লম্বা, এইটা হয়ে যাচ্ছে সংকর লম্বা, দেখে নাও এটা হয়ে যাচ্ছে সংকর লম্বা এবং এইটা হয়ে যাচ্ছে বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ মেটে, ঠিক আছে। তাহলে এই যে বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা এবং বিশুদ্ধ বেটে হচ্ছে, তা এর যখন আমরা বাহ্যিক প্রকাশ করব অর্থাৎ বাইরে থেকে এটাকে যখন আমরা দেখব তখন এই বিশুদ্ধ লম্বা এবং সংকর লম্বার মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েশনটা খুব কম। অর্থাৎ এক্ষেত্রে আমরা ফিনোটাইপ অনুপাত কেমন দেখব, এক্ষেত্রে আমরা এই বিশুদ্ধ লম্বা এটাখানে যেহেতু এখানে লম্বাটা বৈশিষ্ট্যটা যেহেতু প্রকট বৈশিষ্ট্য, তাই আমরা টোটালটাকে লম্বা এই তিনটাকে একসঙ্গে দেখব লম্বা বৈশিষ্ট্য, এবং এটাকে দেখব আলাদাভাবে বেটে বৈশিষ্ট্য। অর্থাৎ এক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে কটা, আর ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে তিনটে এবং বেটে বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে একটা। অর্থাৎ এক্ষেত্রে এইটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। এবং জিনোটাইপ অনুপাত কোনটা হবে, জিনোটাইপ অনুপাতে হবে এরকম যে তাহলে লম্বা বৈশিষ্ট্য কটা, বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে একটা, এবং সংকর লম্বা মটর গাছ কটা, সংকর লম্বা মটর গাছ হচ্ছে দুটো, এবং লাস্ট ওয়ান হচ্ছে বিশুদ্ধ বেটে হয়ে যাচ্ছে একটা। অর্থাৎ একটা হচ্ছে বাহ্যিক প্রকাশ, এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত, এবং 1:2:1 এটা হচ্ছে জিনগত প্রকাশ। তাহলে যখন আমরা কোনো জীবের যখন চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ বাইরে থেকে দেখতে কেমন লাগে তখন আমরা সেটাকে দেখব, আমরা বাহ্যিক প্রকাশকে বলবো 3:1 অনুপাতে, এবং যখন আমরা চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশের আমরা জিনগত প্রকাশকে দেখব তখন আমরা দেখব আমরা 1:2:1। অর্থাৎ এটা হচ্ছে ফিনোটাইপ এবং এটা হচ্ছে জিনোটাইপ অনুপাত। তাহলে সেক্ষেত্রে আমরা এরকমভাবে লিখব, এটা হচ্ছে ফিনোটাইপ, এটা হচ্ছে জিনোটাইপ। তাহলে এটা হয়ে যাচ্ছে ফিনোটাইপ এবং এটা হয়ে যাচ্ছে জিনোটাইপ, ঠিক আছে। তাহলে ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাতটা আমরা এইভাবে ডিটেলস আলোচনা করলাম। এরপর আমরা আসবো যে মেন্ডেলের যে মটর গাছ নির্বাচনের কারণ সেটা ডিটেলস আলোচনা করব, এবং মেন্ডেলের এক সংকর জননটা আমরা সুন্দরভাবে চেকার বোর্ডের সাহায্যে আলোচনা করব। তা এরপরে আমরা আলোচনা করব এই এক সংকর জনন পরীক্ষাটা অর্থাৎ মোনোহাইব্রিড ক্রসের আমরা ডিটেলস আলোচনা করব উইথ চেকার বোর্ড। এই জিনিসটা কিন্তু তোমরা ভালোভাবে শেখো, এই জিনিসটা শিখলে তোমরা কিন্তু যে সেকেন্ড আছে অর্থাৎ দ্বিসংকর জননটা কিন্তু আরও সোজা লাগবে। এই এক সংকর জননটা তোমরা যদি ভালোভাবে বোঝো, ভালোভাবে শেখো, তা এটা আমরা ডিটেলসে আলোচনা করছি। কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে এবং সেটা আমরা পরের ভিডিওয়ে অবশ্যই আলোচনা করব তোমাদের কমেন্ট অনুযায়ী। তা এখানে আমরা প্রথমে যেটা লিখবো, এই এক সংকর জনন পরীক্ষার জন্য মেন্ডেল কি করেছিলেন, মেন্ডেল দুটি আলাদা একটি বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছ নিয়েছিলেন, এবং বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেঁটে মটর গাছ নেওয়ার পরে তিনি কি করেছিলেন, যেহেতু মটর গাছ হচ্ছে একটি উভলিঙ্গ উদ্ভিদ বা উভলিঙ্গ গাছ, তিনি কি করেছিলেন একটি গাছের অর্থাৎ একটি গাছের কি করেছিলেন তার যে পুংলিঙ্গটা কেটে দিয়েছিলেন এবং অন্য একটি গাছের স্ত্রীলিঙ্গটা কেটে নিয়েছিলেন। তা যার তিনি পুংলিঙ্গটা কেটে দিয়েছিলেন সেটা হয়ে গেল স্ত্রী ফুল হয়ে গেল, এবং তারপর তিনি কি করেছিলেন ওই যার একজনের স্ত্রীলিঙ্গটা কেটে দিয়ে সেখান থেকে সেটাই করেছিলেন পুরুষ ফুল। এবং পুরুষ ফুলের ক্ষেত্রে তিনি কি করেছিলেন ওই যে পুংকেশর চক্র বা পরাগধানীর ওপরে যে পুংকেশর
প্রফেসর বা রেণু আছে, ওই রেণুটা তিনি ব্রাশের সাহায্যে নিয়ে অন্য একটি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করেছিলেন এবং সেখান থেকে বীজ তৈরি করে তিনি এই রকম পরীক্ষা অনেক জনু ধরে করেছিলেন এবং জনু ধরে করার পরেই তিনি সাফল্য লাভ করেছেন। এবং সেক্ষেত্রে তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন যে এক সংকর জননে জিনিসটা আমরা ডিটেলসে আলোচনা করব। তা এখানে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে এক্ষেত্রে আমরা আলোচনা করব যে বিশুদ্ধ লম্বা মটর গাছ। তাহলে এটা হয়ে যাবে আমরা বিশুদ্ধ লম্বা মটর গাছ, বিশুদ্ধ লম্বা মটর গাছ, বিশুদ্ধ লম্বা। তাহলে এখানে এটা করে দাও, এটা হয়ে যাচ্ছে বিশুদ্ধ লম্বা আর এটা হয়ে যাচ্ছে বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ বেটে। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ লম্বা হিসেবে আমরা ধরতে পারি টি, অর্থাৎ দুটোই ক্যাপিটাল টি, এবং এক্ষেত্রে আমরা বিশুদ্ধ বেটে হিসেবে লিখতে পারি দুটোই স্মল টি। তাহলে এরা কারা? এরা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালিল। তাহলে এখানেও বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে এরা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি অ্যালিল, এটাও অ্যালিল এবং এটাও হয়ে যাচ্ছে অ্যালিল। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যালিল থেকে, অর্থাৎ এটা বিশুদ্ধ লম্বা একটা অ্যালিল এবং বিশুদ্ধ বেটে একটা অ্যালিল, এই অ্যালিল থেকে তৈরি হবে দুটো গ্যামেট। দুটো গ্যামেট দেখো কীরকমভাবে তৈরি হচ্ছে, এখান থেকে তৈরি হচ্ছে দুটো গ্যামেট, একটা হচ্ছে ক্যাপিটাল টি আবার ক্যাপিটাল টি, এবং এখান থেকেও তৈরি হয়ে যাচ্ছে দুটো গ্যামেট, দেখে নাও একটা স্মল টি একটা স্মল টি। তাহলে এরা কারা? এরা হচ্ছে গ্যামেট অ্যাকচুয়ালি। তাহলে এটা আমরা লিখবো, এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি গ্যামেট। তা যে কোনো একটা পুরুষ যে কোনো একটা স্ত্রী, তাহলে এটা হয়ে যাবে গ্যামেট। ঠিক আছে, তাহলে এই যে গ্যামেট তৈরি হলো, অর্থাৎ এইটা টোটালটা হয়ে গেল টি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিজনু, এবং পিজনু হওয়ার পরে সেটা আমরা ব্যাকেটে লিখছি, এবং এরপরে সেখান থেকে তৈরি হবে সংকরায়নটা হবে আস্তে আস্তে, দেখে নাও। তাহলে এখানে তৈরি হবে এই টি এর সঙ্গে যদি এই টি মিলিত হয়, এই টি এর সঙ্গে এই টি এবং এই টি এর সঙ্গে এই টি, তাহলে এইটা ক্যাপিটাল টি এটা স্মল টি, অর্থাৎ এখানে হয়ে গেল ক্যাপিটাল টি স্মল টি, এবং ক্রস হচ্ছে এই ক্যাপিটাল টি স্মল টি, এই ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, তাহলে এখানে কি তৈরি গেল, এইটা যে অর্থাৎ ক্যাপিটাল টি, এখানেও ক্যাপিটাল দুটো স্মল টি, এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে পিজনু। ঠিক আছে, পিজনু হয়ে গেল। এইটা যে তৈরি হলো, এরা দুজনে হয়ে গেল সংকর লম্বা। কেন সংকর লম্বা? দেখো এখানে দুজনে সংকর লম্বা, তার কারণটা হচ্ছে এখানে লম্বাটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রকর এবং বেটেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেটা আমরা লিখতে পারি। অর্থাৎ এখানে লম্বাটা হচ্ছে, অর্থাৎ টিটা হয়ে যাবে লম্বা বা বিশুদ্ধ লম্বা, এইটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি প্রকট বা প্রকট বৈশিষ্ট্য, এবং স্মল টি হয়ে যাচ্ছে প্রচ্ছন্ন। এটা একটা তোমরা প্যাকেটে পাশে একটা লিখে নেবে খাতা। অর্থাৎ এইটা কি, এটা হয়ে যাচ্ছে সংকর লম্বা। তাহলে এটা লিখে দাও সংকর লম্বা। ঠিক আছে, তাহলে এইটা কি, এটা হয়ে গেল, এটা হয়ে গেল F1 জনু, F1। ঠিক আছে, বা ফিলিয়াল জেনারেশন F1 জনু। এরপর এই সংকর লম্বা মটর গাছের সঙ্গে কি হবে, এই সংকর লম্বা মটর গাছ এবং এই সংকর লম্বা মটর গাছের স্বপরাগযোগ হচ্ছে, স্বপরাগযোগের ফলে দেখে নাও কি সৃষ্টি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে স্বপরাগযোগ। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে স্বপরাগযোগ। এই স্বপরাগযোগের ফলে আমরা দেখতে পাবো এক্ষেত্রে 4 প্রকারের মটর গাছ তৈরি হয়ে যাবে। অর্থাৎ একটা প্রকার হয়ে যাচ্ছে বিশুদ্ধ লম্বা, দুটো প্রকার হবে সংকর লম্বা এবং একটা হয়ে যাবে বিশুদ্ধ বেটে। তাহলে কীরকমভাবে হচ্ছে একটু দেখে নাও। তাহলে এখানে কী হবে, এর প্রথমে প্রথম টিটা অর্থাৎ ক্যাপিটাল টি এর সঙ্গে এই ক্যাপিটাল টি মিলিত হবে, অর্থাৎ কি হয়ে যাবে, দুটোই হয়ে যাচ্ছে ক্যাপিটাল টি। ঠিক আছে, নেক্সট দেখো এর ক্যাপিটাল টি এর সঙ্গে এর স্মল টি এবার মেলাও, এর ক্যাপিটাল টি মানে এর প্রথমটার সঙ্গে এর শেষেরটা মেলাও, অর্থাৎ একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। নেক্সট কি হচ্ছে, এর স্মল টির সঙ্গে এর ক্যাপিটাল টি মেলাও, অর্থাৎ যেহেতু ক্যাপিটাল টিটা প্রকট এটাকে প্রথমে লিখবো, অর্থাৎ এইটার সঙ্গে এইটা মেলাও, অর্থাৎ ক্যাপিটাল টি প্রথমে, তারপর হয়ে যাচ্ছে স্মল টি, এবং তারপর হয়ে যাবে কি এর স্মল টির সঙ্গে এর স্মল টি মেলাও, অর্থাৎ এইটা টি আর হচ্ছে এইটি।
ঠিক আছে, এখানে জাস্ট শুধু কম্বিনেশন করবে আর কিছু না, একদম সোজা জিনিসটা। তাহলে একটা দুটো ক্যাপিটাল টি হলো এর প্রথমের টি, এর প্রথমের টি, তারপরে গেল এর প্রথমের সঙ্গে এর শেষেরটা দেখে নিই, তারপরে হচ্ছে এর শেষেরটার সঙ্গে এর প্রথমেরটা এইটা। তাহলে এখানে স্মল টিটা আমরা আগে লিখবো না, কারণ স্মল টি আমরা বলেছি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিজে লুপ্ত হয়, নিজে বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ অপরকে লুপ্ত হতে চেষ্টা করে, নিজে বাধাপ্রাপ্ত হয় বা নিজে লুপ্ত হয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখবো ক্যাপিটাল টিটা আগে, স্মল টিটা পরে, তারপর লিখবো দুটোই স্মল টি, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে F1, এইটা হয়ে যাচ্ছে F2। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ফিনোটাইপ অনুপাতটা কী হয়ে যাবে, এক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা হয়ে যাচ্ছে বিশুদ্ধ লম্বা, এই দুটো হয়ে যাবে, এই দুটো হয়ে যাচ্ছে সংকর লম্বা, এবং লাস্ট যেটা 1 এটা হয়ে যাচ্ছে বিশুদ্ধ বেটে। অর্থাৎ এক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত মানে এফ অনুপাত হয়ে যাবে অ্যাকচুয়ালি 3:1, এবং জি অনুপাত বা জিনোটাইপ অনুপাত, আমি এটা শর্টকাটে লিখছি, জি অনুপাত হয়ে যাবে 1:2:1, এটা হয়ে যাচ্ছে জি অনুপাত বা জিনোটাইপ অনুপাত। তাহলে একটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত হচ্ছে 3:1 আর জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। এরপর আমরা আসবো এই জিনিসটাকে ডিটেলস আলোচনা করব চেকার বোর্ডের সাহায্যে। দেখো, তাহলে আমরা চেকার বোর্ডটা কী করবো, চেকার বোর্ডটা আমরা ডিটেলস আলোচনা করছি, ভালো করে দেখে নাও। চেকার বোর্ডটা এটা তোমাদের পরীক্ষায় আসে, এবং পরীক্ষা আসার জন্য ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। ওকে, আচ্ছা, এটা মনে করো F1 জনুর পুং গ্যামেট। ঠিক আছে, তাহলে একটা ক্যাপিটাল টি হয়, একটা হয় স্মল টি, এবং নেক্সট আমরা এখানে লিখব F1 জনুর 3 গ্যামেট, অর্থাৎ একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এবারে দেখো মিলনটা কেমন করে হচ্ছে একটু দেখে নিই আমরা। তাহলে এখানে প্রথম যে ঘরটা দেখো, প্রথম ঘরটা কার কার ঘর, প্রথম ঘরটা হচ্ছে এইখান থেকে ওপরে দেখবে, তারপর পাশে দেখবে। তাহলে এই প্রথম ঘরটা কার ঘর, প্রথম ঘরটা হচ্ছে একটা ক্যাপিটাল টি, অর্থাৎ দুটোই হয়ে যাচ্ছে ক্যাপিটাল টি। এরপর আমরা আসবে এই ঘরটা, এই ঘরটা কার ঘর, এই স্মল টি আছে আর ক্যাপিটাল টি, যেহেতু ক্যাপিটাল টি আগে প্রকট বৈশিষ্ট্য, তাই আমরা আগে এটা লিখবো, অর্থাৎ ক্যাপিটাল টিটা প্রথমে, তারপর হচ্ছে স্মল টি। এই ঘরটা কার ঘর, এই ঘরটা হচ্ছে এর ঘর আর হচ্ছে এর ঘর, অর্থাৎ এই ক্যাপিটাল টি স্মল টি, এবং এই ঘরটা কার ঘর, এর ঘর আর এর ঘর, অর্থাৎ দুটোই হয়ে যাচ্ছে স্মল টি। তাহলে এইটা কি, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা, এটা হয়ে যাচ্ছে সংকর লম্বা। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে সংকর লম্বা, এটা হয়ে যাবে সংকর লম্বা, এটা হয়ে যাচ্ছে সংকর লম্বা, আর এটা হয়ে যাচ্ছে বিশুদ্ধ বেটে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, বিশুদ্ধ লম্বা মটর গাছ কটা হচ্ছে একটু দেখে নিই। বিশুদ্ধ লম্বা মটর গাছ হয়ে যাচ্ছে একটা, সংকর লম্বা মটর গাছ হয়ে যাচ্ছে দেখো এই একটা দুটো, এবং বিশুদ্ধ বেটে মটর গাছ হয়ে যাচ্ছে একটা। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফিনোটাইপ অনুপাত হয়ে যাচ্ছে 3:1, অর্থাৎ এক্ষেত্রে এরা তিনটে লম্বা হয়ে যাচ্ছে জন্য 3:1, কিন্তু জিনোটাইপ অনুপাত হবে অবশ্যই 1:2:1। ঠিক আছে, তা এই জিনিসটা সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করলাম, আশা করছি জিনিসটা তোমরা খুব ভালোভাবে বুঝেছো। তা প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও এতটুকু। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, এবং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবে, এবং যদি তোমরা কেউ আমাদের চ্যানেলে নতুন থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলটি অর্থাৎ এডু অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে আমাদের এইরূপ আকর্ষণীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পাও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে প্রচুর পরিমাণে, যাতে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরা উপকৃত হয়। আজকে যে পার্টটা আমরা আলোচনা করলাম অর্থাৎ বংশগতি এবং কয়েকটি জিনগত রোগের ধারণা, অর্থাৎ চ্যাপ্টার 3 এর মাধ্যমিকের জীবনবিজ্ঞানের চ্যাপ্টার 3 এর আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করলাম। তার নেক্সট পার্টে আমরা আজকে যেটা পড়লাম আকসংখ্যজনন, আমরা নেক্সট পার্টে আমরা দ্বিসংখ্যজনন এবং উইথ চেকার বোর্ড এবং ডিটেলস আমরা কেমন করে আলোচনা করছে সেগুলো আমরা ডিটেলস আমরা দেখাবো, খুব সহজে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবং তারপরে আছে যে সমস্ত জিনগত রোগগুলো আছে বা বিভিন্ন আছে যে প্রকটতার কীরকম চেঞ্জটা হচ্ছে, এইগুলো আমরা ডিটেলস আলোচনা করলাম। তা দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।